ফুটবল সম্পর্কে, এই সিজন সম্পর্কে, আসন্ন বিশ্বকাপ সম্পর্কে কিছু আলোচনা করব। পরবর্তীতে ওইভাবে সময় হবে না। গতবারের বিশ্বকাপ কাতার 2022 সালে যারা আমার অ্যানালাইসিস শুনেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, কমেন্ট করেছেন এবং এবারও কিছু বলার জন্য অনেকে অনুরোধ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসাই আমার প্রেরণা। আমার ওকালতি পেশাগত জীবনের বাইরে এগুলো করা বলা খুবই টাফ, যেহেতু এখন ঈদের ছুটি আছে। খুব সম্ভবত এটাই শেষবারের মতো এবছরের জন্য, হয়তো বা যদি দল ফাইনালে ওঠে কিছু একটা করা হবে। যাই হোক, আমরা আলোচনা করব। হ্যাঁ, বলে রাখি বলটা কিন্তু পুরনো 2022 সালে, সো ইটস এ টোকেন অফ লাভ ফর মি। এটা একটা এন্টিক জিনিস, এই জন্য পুরনো বলটা হাতে নিয়েছি। যাই হোক, গোল হবে। এখন ফ্ল্যাশব্যাকে যাই। বিশ্বকাপটা কবে থেকে শুরু হলো, কিভাবে প্যাটার্নটা গ্রো করলো। 1930 উরুগুয়ে চ্যাম্পিয়ন দল। উরুগুয়ে ফাইনালে ছিল, উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা। দেখুন, আর্জেন্টিনা কিন্তু সেই প্রথম বিশ্বকাপেরই ফাইনালে ছিল, হেরে গেল। 1934, 1938 পরপর চ্যাম্পিয়ন ইতালি। 1942, 1946 no World Cup due to Second World War. 1950 ব্রাজিলের সেই বিখ্যাত মার্কানা স্টেডিয়ামে, খুব সম্ভবত সেখানে 2 লক্ষাধিক দর্শক ছিল। উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে দিল, রেজাল্ট খুব সম্ভবত 1-0 গোলে ছিল এবং এটা একটা ঐতিহাসিক ম্যাচ ছিল। এখানে খুব সম্ভবত 50,000-এর মতো বিয়ার ক্যান আনওপেন অবস্থায় পড়েছিল। ব্রাজিল হারিয়ে যাওয়ার কারণে তারা সেটা ড্রিঙ্কসটা করে নেয়। যাই হোক, ওই বিশ্বকাপের আগ পর্যন্ত ব্রাজিলের জার্সির কালার ছিল হোয়াইট, ফুল হোয়াইট। তারপর ওটা জার্সিটা চেঞ্জ করে তারা বর্তমান হলুদ কালারে আসে, ট্র্যাডিশনাল। আগে ছিল কিন্তু সাদা কালার। 1954 জার্মানি। 1958 স্টার্টিং টাইম অফ পেলে সুইডেনকে হারালো, বা সুইজারল্যান্ডে। 62 পরপর চ্যাম্পিয়ন। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম অ্যাসেম্বলড টু গ্রেস দ্য গ্লোরিয়াস গেম অফ ফুটবল, যেটা বলা হয় থাকে 62 টিমটা। পরে 17 আবার ব্রাজিল। 1966 ইংল্যান্ড, জিও ফার্স্টের সেই বিখ্যাত হ্যাটট্রিক ফাইনালের। তারপর 1970 ব্রাজিলের একদম পিক পর্যায়ে ভাভা, ডিডি, পেলে, মানে এরকম টিম আর আসবে না। 1970 ব্রাজিল। 1974 ওয়েস্ট জার্মানি। 1978 ড্যানিয়েল পাসরালা, আর্জেন্টিনা। 1982 ইতালি, পাওলো রোসি। এই টিমে ম্যারাডোনা ছিল, কিন্তু ম্যারাডোনা হয়ে ওঠেনি, অনেক ইয়ং এবং টেন্ডার এজ ছিল। 1986 দ্য এজ অফ ম্যারাডোনা, দ্য টুর্নামেন্ট অফ ম্যারাডোনা, সিঙ্গেল হ্যান্ডেডলি উইন্স দ্য কাপ ফর ম্যারাডোনা, ফর আর্জেন্টিনা। 1990 আমি দেখেছি টিভিতে, ওয়েস্ট জার্মানি ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল। এই বিশ্বকাপকে বলা হয় কেনিজিয়া, ম্যারাডোনা এবং লোথার ম্যাথিউজের বিশ্বকাপ। পেনাল্টিতে হেরে যায় এবং এটা নিয়ে বাংলাদেশে হরতাল হয়েছে, মামলা হয়েছে। কি ক্রেজ চিন্তা করেন। হ্যাঁ, 86-এর এটা আমি টিভিতে দেখতে পাইনি, আমার বাবা অসুস্থ ছিল তখন, বরিশাল মেডিকেলে কেবিনে ছিল। শুধু একটা কথা মনে আছে, বাবা বলেছে যে ম্যারাডোনা একাই জিতিয়ে দিল আর ব্রাজিল কারেকা, জিকো তাদের নিয়ে পারল না। 1994 ইউএসএ, 32 বছর পর আবার ইউএসএতে হচ্ছে, ইউএসএতে হলো কাপ। আমার মনে আছে 1994-এ আমরা বরগুনা আমাদের পাড়ায় প্রথম ডিশ লাইন আনি, মনে আছে, 2,500 টাকা খরচ করে তখনকার দিনে। চ্যাম্পিয়ন টিম ব্রাজিল। এবং ব্রাজিল পেলের পর যে টিমটা, যেটাকে বলা হয় যে ব্রাজিলীয় মানের, সেটা হচ্ছে 1994-এ আমি মনে করি। দ্য গ্রেট রোমারিও ছিল, দুঙ্গা, বেবেতো, রাই, একটা গ্রেট অ্যাসেম্বল ছিল। হ্যাঁ, এটা ভালো একটা দল ছিল। 1998 দ্য এরা অফ জিনেদিনে জিদানে, ফ্রান্সে বিশ্বকাপ হয়েছিল। আনফর্চুনেটলি না, আসলে কেলিবার অনুযায়ী ফ্রান্স 3-0 গোলে ফাইনালে জিতেছিল এবং জিনেদিনে জিদানে অপ্রতিরোধ্য ছিল। 2002 ব্রাজিল। কিন্তু আমার না, ফুটবল বোদ্ধাদের মোতাবেক অনুসারে এই টুর্নামেন্টের
জার্মানি দাবিদার অবশ্যই ছিল, কিন্তু ব্রাজিল জাস্ট সিম্পলি আউটপ্লেড জার্মানি। এখানে অলিভার কান ছিল বিশ্বকাপের সেরা প্লেয়ার ছিল, এবং এই 2002-এর ব্রাজিল টিমটাও একটা রত্ন ছিল। দ্য গ্রেট, দ্য ফেনোমেনন, দ্য ফেনোমেনন ফুটবল ইতিহাসের একমাত্র রোনালদো। দ্য ফেনোমেনন বলতে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে একজন কি বুঝে, সে নান বাট রোনালদো নাজারিও, ব্রাজিলের, এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। আসলে অসাধারণ। ওই টিম আর আসবে না। সেখানে ছিল আর একজন মেসি, যাকে আদর্শ মনে করতো, একই সাথে মেসির সাথে যে একই টিমে বার্সেলোনায় খেলেছে, সেটা হচ্ছে রোনালদিনহো। ইংল্যান্ডের এগেনস্টে তার সেই মাঝমাঠ থেকে ফ্রি কিক অসাধারণ। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফ্রি কিক। ডেভিড সিম্যান আসলে বোকা হয়ে গেছিল। তারপর এই যে 2002 থেকে পর্যন্ত, এখন আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব, যারা ফুটবল বোদ্ধা তারা বুঝবেন ভালো, অন্যদের বুঝতে একটু কষ্ট হবে। 2002 পর্যন্ত যে প্যাটার্নটা ছিল, সেটা 1930 থেকে সেটা কিন্তু প্যাটার্নটা কন্টিনিউ করেছে। সাউথ আমেরিকা, ইউরোপ, সাউথ আমেরিকা, ইউরোপ, ইউরোপ, সাউথ আমেরিকা, ইউরোপ, সাউথ আমেরিকা, রিভার্স, আবার এরকম একটা সাইকেলের মতো চলেছে। কিন্তু 2002-এর পর 6 ইটালি, 10 স্পেন, 14 জার্মানি, পরপর 3টা ওয়ার্ল্ড কাপ নিয়ে গেল কিন্তু ইউরোপ। তার মানে বোঝা যাচ্ছে যে ইউরোপের যে পাওয়ার হাউস ফুটবল, যে স্পিড ফুটবল, যে পাওয়ার হাউস ফুটবল, সেটার একটা নবজাগরণ হয়ে গেল, নবজাগরণ প্লাস যাকে বলে। হ্যাঁ, মানে 16 ম্যাক্স প্রো টাইপের হয়ে গেছে। সুতরাং এখন ইউরোপের বাইরে এই মুহূর্তে ফুটবলটা আসলেই নাই বললেই চলে অনেকটা। যেহেতু আর্জেন্টিনার একদম কি বলবো, বাই বর্ন ন্যাচারালি অনেক সুপার প্লাস প্লেয়ার অ্যাসেম্বলড হয়েছে, এই জন্য টেক্কা দিতে পারছে, কিন্তু হিমশিম খেতে হবে এবারও। সুতরাং এই যে ল অ্যান্ড অ্যাভারেজ যদি ধরেন, তাহলে ইন এ নাটশেল আমার কথা হচ্ছে এবারে বিশ্বকাপ এটা একটা ইউরোপিয়ান টিম পেতে যাচ্ছে, হাইলি লাইকলি 90%। এখন আসেন আমার টিম আর্জেন্টিনা নিয়ে, ভামোস আর্জেন্টিনা। তার আগে আমি একটু লাইন আপটা দেখব। মোটামুটি গতবার টিম থেকে পাবলো দিবালা এবং ভাইটাল একটা প্লেয়ার আমাদের, অনেকেই বুঝতে পারছেন, ডি মারিয়া মিসিং আছে, রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। এজ রিলেটেড ইস্যু অবশ্যই এখান থেকে একটু ভোগাবে, এবং আর্জেন্টিনার ইনে সব কিছু মিলিয়ে 26 জনের স্কোয়াড দিয়েছে, তো সেখানে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ওই আমাদের মোটামুটি ডিফেন্সটাই ভোগাবে, যেটা আমার মনে হচ্ছে। তবে এখানে লিওনাল স্ক্যালোনির, আমি এটা দেওয়ার পর খুব বেশি সময় পাইনি, তবে যেটা আমি স্টাডি করে দেখলাম, এখানে লিওনাল স্ক্যালোনির একটা আপাতত দৃষ্টিতে সেটা বোঝা যাবে না, ক্লাব পর্যায়ের ফুটবল যারা খবর রাখে সারা বছর, আমার মতে নট সিজনাল, সারা বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া, তারপরে বুন্দেস লিগা, সমস্ত কিছু খেয়াল করলে দেখা যাচ্ছে যে স্ক্যালোনি একটা চমৎকার এবং একটা সূক্ষ্ম, খুব সম্ভবত তার মাথায় এটা আছে, আমি যেটা বের করলাম, উনি ক্লাব ভিত্তিক অ্যাসেম্বল প্লেয়ারদের একত্রে করার চেষ্টা করছে। সেটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের, স্পেনের বড় ক্লাব, 5টা প্লেয়ার আছে, ফরওয়ার্ডে আছে, ডিফেন্সে আছে, তারপর মিডফিল্ডে আছে। এদের মাঝখানে সে একটা কম্বিনেশন করতে চাচ্ছে, সেটা হচ্ছে গোলকিপিংয়ে এমিলিয়ানো মার্টিনেস অবশ্যই আছে, কিন্তু সাবস্টিটিউটও রাখতে হবে। রুলি আছে মার্শেই, ফ্রান্সের দল, আর জুয়ান মুসো অ্যাথলেটিকো মাদ্রিদ। খেয়াল করবেন ফরওয়ার্ডে অবভিয়াস মেসি, ইন্টার মায়ামি, লাউতারো মার্টিনেস ইন্টার মিলান, পরে আলভারেস অ্যাথলেটিকো মাদ্রিদ, থিয়াগো আলমাডা অ্যাথলেটিকো মাদ্রিদ, জিওনো সিমিউনো অ্যাথলেটিকো মাদ্রিদ। এই যে সিমিউনি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান যে কোচ দিয়েগো সিমিউনি তার ছেলে। এই দিয়েগো সিমিউনি কিন্তু গ্রেট ম্যারাডোনার সাথে বিশ্বকাপ খেলেছে 94, 98, দুইটার একটা কনফার্ম খেলেছে, 2002-ও মনে হয় ছিল।
মানে ওর বাবার খেলাও আমি দেখেছি, খুবই ভালো প্লেয়ার ছিল। আর ফরওয়ার্ডে আরো আছে নিকো পাজ, কমর আর ম্যানুয়েল লোপেস। আর মিডফিল্ডেও বেশ ভালো প্লেয়ার আছে এবং এরা ওয়ার্ল্ড কাপ উইনার অলরেডি, যেমন অ্যালেক্সি ম্যাকলিস্টার লিভারপুল, এনজো ফার্নান্দেস গতবারের সুপারস্টার একজন চেলসির, তারপর আছে রদ্রিগেজ ডি পল মেসির বর্তমান সতীর্থ ইন্টার মায়ামির, অলসো আই মিন ওয়ার্ল্ড কাপ উইনার। আছে ওয়ার্ল্ড কাপ উইনার লিওনার্দো পারদেস, তারপর হচ্ছে প্যালাসিওস গতবার খেলেছে বায়ার্ন লেভারকুসেনের, আর ভ্যালেন্টিন। মিডফিল্ডও ভালো, এখানেও দেখা যাচ্ছে ইন্টার মায়ামি ডিপল মেসি থাকতে পারে। হ্যাঁ, আর ডিফেন্ডার্সে আছে মলিনা অ্যাটলেটিকো মাদ্রিদ, গঞ্জালো মন্টিয়েল, তারপর রোমেরো ডিফেন্ডার টটেনহামের, ওটামেন্ডি বর্ষিয়ান খুবই রিলায়েবল এবং অলমোস্ট অটোমেটিক চয়েস। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে ফার্স্ট ইলেভেন যেটা হবে হচ্ছে গোল পিকিং ইফ ফুললি ফিট এমিলিনিও মার্টিনেস, দেন ফরওয়ার্ডে মেসি অবভিয়াস, মেসি তো জায়গা চেঞ্জ করতে পারে, সে মিডফিল্ডে থাকতে পারে, অ্যাটাকিং থাকতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার থাকতে পারে, তারপরে ফাস্ট ফরওয়ার্ডে থাকতে পারে, ইভেন সে ডিফেন্সও করতে পারে। তার সাথে আর একজন অবভিয়াস লাউতারো মার্টিনেস এবং আলভারেজ এবং সিমোনির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে কে থাকবে তার সাথে। আর মিডফিল্ডে অবভিয়াস অ্যালেক্সিস ম্যাকলিস্টার, ডিপল, জিওভানি লসলসো, আই মিন রিয়াল বেটিসের এই প্লেয়ার, আই মিন অ্যানাদার লেভেলের একটা প্লেয়ার, ও যদি ঠিক মতো প্রমাণ করতে পারে নিজেকে, আসলে ক্লাস প্লেয়ার। এনজো ফার্নান্দেস। আর ওদিকে ডিফেন্ডারদের মধ্যে অবভিয়াস সবচেয়ে এগিয়ে বর্ষিয়ান ওটামেন্ডি, তারপর আসবে ক্রিস্টিয়ান রোমেরো টটেনহামের, মন্টিয়েল ওয়ার্ল্ড কাপ উইনার, মলিনা ওয়ার্ল্ড কাপ উইনার। এই তো এখন কোন ফরমেশনে খেলবে, 4-4-2-1 নাকি 4-3-2-1, ইট ডিপেন্ডস অন দ্য কোর্স অন দ্য গিভেন ডে। এটা আমার বিষয় না, এটা স্কলনির বিষয়। যাই হোক, এখন যেহেতু সেই 1990 সাল থেকেই আমার এরকম একটা রিসার্চ পেপার থাকে দল নিয়ে, এটা আমার কাইন্ড অফ আমার রুপটপ গার্ডেনিং এর বাইরে এটা আমার, এবং আমার এক্সারসাইজ ব্যায়ামের বাইরে এটা আমার একটা হবি। গুগল ম্যাপিং এগুলোর বাইরে এটা আমার একটা হবি। এখানে দেখাচ্ছে যে প্রথম ম্যাচ, আপনাদের বলে নেই, প্রথম ম্যাচটা কিন্তু আলজেরিয়ার সাথে, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। নোট ইট ডাউন, 17ই জুন এটা কিন্তু সকাল 7টার সময় কানসাসে হবে, সকাল 7টার সময়, ওয়েডনেসডেতে। আর আর্জেন্টিনার নেক্সট ম্যাচ হচ্ছে অস্ট্রিয়ার সাথে 22শে জুন। অস্ট্রিয়া ইউরোপিয়ান টিম, যদিও অত বড় টিম না, তারপর ইউরোপিয়ান টিম, অলওয়েজ ইউরোপিয়ান টিম, এনিথিং ক্যান হ্যাপেন। টেক্সাসে হবে। নেক্সট হচ্ছে জর্ডান, আর্জেন্টিনার জর্ডান এশিয়ান টিম, টেক্সাসে হবে সানডেতে 28শে জুন 2026 সকাল 8 ঘটিকায়, আর অস্ট্রেলিয়ার সাথে সকাল 11টায়। সো নোট করে রাখেন এখনই, সবগুলাই বিএসটি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। নিশ্চয়ই আমি ইউএস টাইম বলবো না, কারণ আমাদের দরকার বাংলাদেশ টাইম। আর এই মুহূর্তে শীর্ষ যে দলগুলো আছে, এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু র্যাঙ্কিং কিন্তু তারা এক না। শীর্ষ দলগুলোর মধ্যে এই মুহূর্তে যারা আছে, এর মধ্যে টপ ফেভারিট আমি মনে করি সমস্ত কিছু মিলিয়ে টপ ফেভারিট একদম 10-এর ভিতর 9 বা 9.5, দুইটা টিম, স্পেন ফ্রান্স। হাইলি লাইকলি এবার। আর আর্জেন্টিনার টপ ফেভারিটে নাই, 1 নম্বর টিম নাই, এটা আর্জেন্টিনার জন্য একটা বিশাল সৌভাগ্য, কারণ টপ ফেভারিট টিম একমাত্র একটা ব্যতিক্রম আছে, মনে হয় 2-1টা, এত তো মনে রাখতে পারি না। ম্যাক্সিমাম টাইমই টপ ফেভারিট টিম চ্যাম্পিয়ন হতে পারে না। 2002 সালের বিশ্বকাপ টপ ফেভারিট কিন্তু আর্জেন্টিনা, টপ ফ্লপ।
98 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স, পরের বিশ্বকাপ প্রথম রাউন্ডই বাদ। 94 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ব্রাজিল, পরের বিশ্বকাপ হতে পারে না। এরকম ব্যাক টু ব্যাক আসলে হয় না। সেক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা 10-এ এবার 6, মানে 50-60, 50-50 অথবা 60-40 সম্ভাবনা, ভেরি আনলাইকলি। তবে আমি যদি বলি, গতবারের যে টিম অ্যাসেম্বল ছিল সেখানে একটা বড় সেটব্যাক, ডি মারিয়া মানের কাউকে সাবস্টিটিউট ওইভাবে ফুললি হয়েছে কিনা আমি জানি না। তবে আর্জেন্টিনার নেক্সট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত যাওয়া খুব বেশি সমস্যা এবারও হওয়ার কথা না। তবে তাদের মূল সমস্যাটাই হবে কোয়ার্টার ফাইনাল থেকে। সেকেন্ড রাউন্ডটাও তারা উঠতে যাবে, ফার্স্ট রাউন্ডও যাবে, কারণ কোয়ার্টার ফাইনাল থেকে নকআউট, করেঙ্গা কিংবা মরেঙ্গা। সেক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি গ্রেট এমিলিয়া মার্টিনেজ ফুললি ফিট থাকে এবং যদি এক এক গোলে ড্র হয়, বা আমরা যদি ড্র লেভেলে থাকি, আর্জেন্টিনা অলওয়েজ আগিয়ে থাকবে, যেটা সেই 1990 সালে আমি নিজের চোখে দেখেছি। ম্যারাডোনা মিস করার পরও আর্জেন্টিনা টাই ব্রেকারে ইটালিকে হারিয়েছে। হ্যাঁ, আর্জেন্টিনা অলওয়েজ 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 গোলকিপিং এবং ট্রাই ব্রেকারে লাগ তাদের সাথে, কারণ তারা নার্ভাসটা একটু কম হয়। যদিও মাঝখানে অনেক টার্মোয়েল গিয়েছে। 1998 বিশ্বকাপে হল্যান্ড টাই ব্রেকারে হারছে, সেটা হতেই পারে। এবং যেহেতু এবার বিশ্বকাপটা ইউএস, কানাডা, মেক্সিকোতে হচ্ছে, এবং সময়টা যদি একটা ফ্যাক্টর, যেমন 94 সালে বিশ্বকাপে ম্যারাডোনা কমপ্লেন করেছিল, তখন তো আমি একদম টকবগে বালক, যে দুপুরে ম্যাচ দিয়েছিল, দুপুর 2টার সময়, তাও আবার নাইজেরিয়ার সাথে, উনি কমপ্লেন করেছিল, এবং যা হওয়ার তাই হলো। আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ড থেকেই বাদ, যদিও অন্য সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়, এবং তার পর্যন্ত সেই সেরা ছিল, তার পার্সোনাল নিজের নিয়ন্ত্রণহীন জীবনের কারণে অকালেই সে ঝরে গেছে আমি বলবো। কারণ সে যদি সব ফুললি ফিট থাকতো, 94 বিশ্বকাপেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারত। যাই হোক, আর খুব সম্ভবত এবার ফাইনালে ইউরোপের সেমিফাইনাল লাইন আপে ইউরোপের হাইলি লাইকলি 4টার ভিতরে 3টে ইউরোপের থাকবে। এর ভিতর সম্ভাবনা আছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড। হ্যাঁ, আর এখানে জার্মানি, ইংল্যান্ডের মধ্যে একটা ফাইট হবে। ইংল্যান্ড অলওয়েজ ফুটবলের আতুর ঘর, এবং আমি চাই ইংল্যান্ড চ্যাম্পিয়ন হোক, আমার হোম অফ রেসিডেন্স ফর 6 লং ইয়ার্স, এবং এ নেশন অফ ফুটবলার্স। ফুটবলটা ওদের কাছে একটা রিলিজিয়ন। আমি আর্সেনাল স্টেডিয়ামে নিজে গিয়েছি, আমি খেলা দেখেছি। আমার মনে আছে সানডেতে যখন আর্সেনালের ম্যাচ থাকতো, আশেপাশে থেকে যারা নন সাপোর্টার, যারা খেলার সাথে জড়িত ছিল না, তাদের জন্য যাওয়া ওখানে খুব টাফ ছিল। শুধু লাল জার্সি আর লাল মাফলার, হাতে বিয়ার অথবা কফি, সেটা একটা অন্য জগৎ। কংগ্রাচুলেশন আর্সেনাল চ্যাম্পিয়ন হয়েছে সেই 2004-এর পর। আমি লন্ডন থেকে বলেছিলাম এক লন্ডনার আমার হোয়াইট ফ্রেন্ডকে, যখন ব্যারিস্টারি পড়ি, যে আমি যতদিন আছি লন্ডনে তোমরা চ্যাম্পিয়ন হবে না। তাই হয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট তারপর তারা চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। আর আজকে কিন্তু ম্যাচ আছে, আজকে ম্যাচের উপরও অনেক কিছু নির্ভর করবে। ওসমান ডেম্বেলের প্যারিস সেন্ট জার্মেইন ভার্সেস আর্সেনাল। আমি চাই আর্সেনাল চ্যাম্পিয়ন হোক, কারণ তারা এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছে। আর ইংল্যান্ডের প্রতি আমার একটা ঋণ বলে। যদিও পিএসজি, প্যারিস সেন্ট জার্মেইন আর্সেনালের চেয়ে এগিয়ে। আজকে ম্যাচটা হবে রাত 10টায় ইস্তাম্বুলে, এবং পিএসজি টিম হিসাবে সবকিছু হিসাবেই আর্সেনালের চেয়ে মোটামুটি এক ধাপ এগিয়ে। তবে এটা নির্ভর করবে অন দ্যাট গিভেন ডে। খেলাটা উপভোগ করুন। আর
নেদারল্যান্ডের সম্ভাবনা আছে, কারণ ওখানে ভ্যান ডেইকের মতো ডিফেন্ডার আছে, সাথে তাদের মিডফিল্ড এবং স্ট্রাইকিংও ভালো। ক্রোয়েশিয়া ভালো টিম, বলা যায় না আসলে ইউরোপের এমন এত রিচ ফুটবলে, যেহেতু আমি ওই মহাদেশে 6 বছর থেকে এসেছি, ফুটবলে বিশেষ করে লাস্ট 5 ইয়ার্স এত বেশি তারা রিচ হয়ে গেছে, আগেও ছিল, যে কেউ যে কোনো সময় ফাইনালে উঠতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে। সুতরাং ইউরোপ ইজ দ্য মানে ফোর্স, তারা এখন ড্রাইভিং সিটে আছে। আর আর্জেন্টিনার বললাম তাদের সমস্তটাই নির্ভর করবে তাদের 2022-এর মতো যে সুন্দরভাবে অ্যাসেম্বল হয়েছিল টিম হিসেবে, তার উপর। শীর্ষ টিম স্পেন র্যাঙ্কিংয়ে আগানো টপ, ফ্রান্স, আর্জেন্টিনা 3, হ্যাঁ, পর্তুগাল, আমি জানি না রোনালদো কতদূর পারবে। পর্তুগাল হাইলি লাইকলি, খুব সম্ভবত কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে উঠতে পারবে না, হাইলি আনলাইকলি, কোয়ার্টার পর্যন্ত যেতে পারে। ইংল্যান্ডের ভালো চান্স আছে। এই তো শীর্ষ 4-5টা টিমের কথা বললাম। এর বাইরে যেহেতু বিশ্বব্যাপী একটা অ্যাকসেপ্টেন্স আছে ব্রাজিলের, আসলে ওই কিছু মনে করবেন না, ব্রাজিলের ব্যাপারটা হচ্ছে কি, সেই রামও নাই আর সেই অযোধ্যাও নাই। ব্যাপারটা এত সহজ না। যেমন 90-তে ম্যারাডোনা ছিল, চ্যাম্পিয়ন হয় নাই, না 94-তে ছিল ম্যারাডোনা, চ্যাম্পিয়ন হয় না, হয়ে চ্যাম্পিয়ন 86 হয়েছে। এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে, ইতিহাস ঘাটাঘাটের উপরও না, টুর্নামেন্টের প্লেয়ারের কোয়ালিটি এবং তাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা, কোন ছকে খেলছে, আপনি প্রতিদ্বন্দ্বীকে তার উপর, ঠিক না? এখন ডেমবেলে আর এমবাম্পের স্পিডেই শুধু হেরে গেলে কিন্তু 2018 সালের আর্জেন্টিনা হারলো না ফ্রান্সের সাথে, কত গোলে? 4-3। দেখেন আর্জেন্টিনা কিন্তু 3টে ঠিকই দিল, ওরা 4টা দিল, কিন্তু এখানে সিম্পলি দেখেন এমবাম্পের যে সুপার স্পিড, এই স্পিডের কারণে কিন্তু আর্জেন্টিনা হেরে গেল, ধাপা ধাপ 2টা গোল দিয়ে দিল, সেই এক গোলেই কিন্তু ডিফারেন্সটা হয়ে থাকলো। তা ব্রাজিলের ভিনি জুনিয়র আছে, রাফিনা আছে, আরো মানসম্পন্ন কিছু প্লেয়ার আছে, কিন্তু ব্রাজিলটা হচ্ছে কি, এখন তারা টাকা, নারী, যশ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এই বিভিন্ন কারণে ব্রাজিলটা শেষ হয়ে গেছে। তবে যেহেতু কার্লো অ্যানচেলত্তি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোচ ইন মডার্ন এরা, উনি যেহেতু এসেছে, একটা হোপ আছে। এবারের জন্য অবশ্যই না, সেমিফাইনাল পর্যন্ত আশা করবেন না, সেটা বেশি হয়ে যাবে যদি যান। 2030 সালে যদি অ্যানচেলত্তি থাকে এবং একে নার্চার করতে পারে, 2030 সালে তারা অন্যতম দাবিদার হবে, শীর্ষ 4টা টিমের মধ্যে একটা চলে আসবে, এটা কনফার্ম, যদি অ্যানচেলত্তির অধীনে থাকে। তো সেই সবার জন্য শুভকামনা রইল। আর একটা জিনিস, এই বিশ্বকাপ আসলে যারা সিজনালি খোঁচাখুচি করেন একে অপরের সাথে, একদম উচিত না। আমার বাবা ব্রাজিলের সাপোর্টার করে, উনি সেই 1970-তে যখন বিএম কলেজ বরিশালে পড়তো, এরা রেডিওতে শোনার পেলের খেলা, তাদের তো ইমোশন থাকবে নাকি, না? উনি সাপোর্ট করুক, সমস্যা নাই, তার সাথে ঝগড়া হতেই পারে, বিবাদ হতেই পারে, কিন্তু এই অনলাইনে যে কুচ্ছা, বিশেষ করে পার্সোনালি আক্রমণ করা উচিত না। পার্সোনালি কেউ কাউকে আক্রমণ করবেন না। আমি যদি দেখি আমার ফ্রেন্ড লিস্টে পার্সোনালি কেউ কাউকে আক্রমণ করতেছেন, সেটা কিন্তু শুভকর হবে না। আর আপনি বুদ্ধিদীপ্ত প্রচারণা চালাতে পারেন, বুদ্ধিদীপ্ত হাস্যরস করতে পারেন, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। তো ভালো থাকুন, ভেরি সানি ডে।